ঠিক আছে সবাই, এরপরে আসুন এক রাউন্ড হাততালি দিয়ে শুরু করা যাক। আসুন আমরা নীল দলের খেলোয়াড়দের স্বাগত জানাই। Here থাইল্যান্ড comes থেকে the ম্যাংসিং। blue corner from Thailand. I give you Manas. Together ain't no way we gon' fail. You know I got your back, just like I took. এরপরে আসুন একটি ট্রিট করি। লাল সাইডে তরুণ চীনা খেলোয়াড় ইয়াং ফুচং। In the red corner from China, I give you Yang Fuchong. পরবর্তী আমাদের প্রতিযোগীদের জন্য প্রস্তুতির প্রক্রিয়া চলাকালীন আসুন আমরা একসাথে তাদের সাথে পরিচিত হই। নীল সাইড প্লেয়ারের বয়স 23 বছর, উচ্চতা 175 সেমি, 186 যুদ্ধ, 157 জয়, প্রতিপক্ষের 42 খো। থাইল্যান্ড থেকে ম্যাংসিং। তিনি আমাদের তরুণ চীনা খেলোয়াড়দের মুখোমুখি হবেন। 20 বছর বয়সী, 173 সেমি লম্বা, 25 লড়াইয়ে 19টি জয়। ইয়াং ফুচং, যিনি তার প্রতিপক্ষকে 3 বার নক আউট করেছিলেন। হাততালি উৎসাহজনক ছিল। আমাদের ম্যাচের রেফারি ছিলেন মিস এডি। একটা অনুরোধ আছে। হ্যালো দর্শক, এমএই লেজেন্ড ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপ দেখা চালিয়ে যাওয়ার জন্য আপনাকে স্বাগত। এটি ছিল 65 কেজি শোডাউন। রেড ফ্যাংয়ের মধ্যম যোদ্ধা তরুণ জেনারেল ইয়াং ফুচং। নীল দিকটি থাইল্যান্ডের একটি বন্য নক্ষত্র। এই মুহূর্তে ম্যাং জিং একটি সাধারণ থাই চরিত্র ছিল। হ্যাঁ জট। ম্যাংজিং এর আক্রমণাত্মক ছন্দ, খুব রিল্যাক্স, হ্যাঁ খুব স্বাচ্ছন্দ্য। আর এই ধরনের বেপরোয়া তারকা, এই ধরনের প্লেস্টাইল আপনি দেখুন, এটি অনেক মুয়ে থাই যোদ্ধা থেকে আলাদা। বিশেষ করে এই ধরনের সুইপিং কিকের সময় এটা এই ধরনের চড মারার ধরন অন্যান্য মুয়ে থাই শৈলীর বিপরীতে পরিষ্কার এবং লাথি মারার সময় একটি বড় লাঠি দোলানোর মতো। হ্যাঁ দেখুন, পুরো ম্যাংস্টার খুব নমনীয়। ভালো হাঁটু স্ট্রাইক। এই মুহূর্তে ম্যাং জিং এই হাঁটুর আঘাতটি কিছুটা বেশি নড়াচড়া করেছিল। তিনি তৎক্ষণাৎ এক ধাপ এগিয়ে গেলেন এবং আক্রমণের দিকে সরাসরি হাঁটু ধাক্কা দিলেন। এই অভ্যন্তরীণ বৃত্ত ইয়াং ফুচংকে তখনও কিছুটা ক্লান্ত মনে হচ্ছিল। যাই হোক, ম্যাংসিং মুষ্টি এখনও কিছুটা একঘেয়েমি। সবচেয়ে সাধারণ হল ভারী ঘুষি এবং পিছন থেকে 1-2টি কম্বো। তুলনামূলকভাবে বলতে গেলে এই খেলোয়াড়দের থাইস্টাইলের প্রশিক্ষণের পটভূমি রয়েছে তার মুক্ত লড়াইয়ের কৌশলে। সবসময় এটি বেশিরভাগ মুয়ে থাই যোদ্ধাদের জন্য একটি অসুবিধা। বেশিরভাগ মানুষই এই পরিস্থিতির মুখোমুখি হন। তারা সবাই তাদের নিজস্ব হাঁটুর কৌশল ব্যবহার করে, ক্লোজ রেঞ্জ আলিঙ্গন সহ। এটাই ক্ষতিপূরণ। হ্যাঁ, ফ্রন্ট হ্যান্ড জব। এটা হল ম্যাংস্টার। তার লম্বা এবং বাহু দৈর্ঘ্য হওয়ার সুবিধা রয়েছে এবং এটা স্পষ্ট যে ইয়াং ফুচং এর সাথে তুলনা করা দূরত্ব নিয়ন্ত্রণে এর কিছু সুবিধা রয়েছে। এবং ইয়াং ফুচং এর দিকে তাকান। অবশেষে ভেতরে ঢোকার পর ম্যাং জিং এর প্রথম পদক্ষেপটি একটি দ্রুত পদক্ষেপ ছিল। এই ধরনের অভ্যন্তরীণ প্রযুক্তি এখন আর কাজে আসছে না। হ্যাঁ, হাঁটুর আঘাত খুব ভারী, 2টি হাঁটুর আঘাত। এই মুহূর্তে ইয়াং ফুচং ম্যাং জিংকে একটি ক্লোজ রেঞ্জ হাঁটু আঘাত করেছিলেন। এখনও অনেক চাপ রয়েছে। 2টি ঘুষির পর দেখুন, ম্যাং জিং এর লাথি খুব সহজ। এটি এমন ধরনের পায়ের মতো মনে হয় না যা খুব ভারী, কিন্তু আসলে এটি শরীরে আঘাত করে। যারা জড়িত হবেন তারাই জানতে পারবেন, কারণ তিনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন। যদিও আমরা খুব বেশি শক্তি ব্যবহার করছি বলে মনে হয়নি, কিন্তু পুরো পা উপরে ফেলে দেওয়া হয়। ইয়াং ফুচং একটি ব্যাকআপ আক্রমণ শুরু করেছিলেন। ম্যাং জিং পিছু হটলেন, গাও পিছনে ফিরে গেলেন। এই হাঁটুর আঘাতটি ভালোভাবে করা হয়েছিল। এই মুহূর্তে ম্যাং জিং সবেমাত্র ইয়াং ফুচংকে দড়ির কোণে পিন করেছিলেন। আপনার ডান হাঁটু এবং ডান পা দিয়ে প্রতিপক্ষকে ব্লক করুন। একবার আপনি এই দূরত্বে প্রবেশ করলেন। ম্যাং জিং এই এনউইনিং কৌশলটি ব্যবহার করেছিলেন। এমনকি ইয়াং ফুচং এর কাছ থেকে আপনার ঘুষি আমাকে বৃত্তাকার করতে পারে। পুরো ব্যাপারটাই ছিল প্রতিপক্ষের ঘুষির ছন্দ ভাঙার বিষয়। তারপর আবার হাঁটুতে আঘাত করলেন।
আমার মনে হয় দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে। ইয়াং ফুচং এটি মোকাবেলা করতে চেয়েছিলেন। ম্যাং জিং এর ক্লোজ রেঞ্জ আলিঙ্গনের কিছু কৌশল। আমি তো কিছু পরিবর্তন করতে চাই। হ্যাঁ, আক্রমণের ছন্দ সহ এবং চলাচলের দূরত্বের পরিবর্তন। তুলনামূলকভাবে বলতে গেলে এই ম্যাংস্টার, কারণ তার উচ্চতা এবং লম্বা বাহু, সুতরাং যখন এটি মাঝারি থেকে দীর্ঘ পরিসরের কথা আসে তার অবশ্যই সুবিধা থাকতে হবে। তবে মাঝারি এবং কাছাকাছি পরিসরে ইয়াং ফুচং এর বক্সিং কৌশল সম্পর্কে কি আপনি তাকে আঁকড়ে ধরতে পারেন এবং বিষয়টি সমাধান করার জন্য হ্যাঁ, ঠিক আছে, দ্বিতীয় রাউন্ড শুরু হয়। যখন ওয়াইল্ড স্টার নিচু হয়ে যাচ্ছে, ইয়াং ফুচং একটি ব্যাকওয়ার্ড পাঞ্চ সহ একটি সোজা পাল্টা আক্রমণ। কিন্তু এই ম্যাংসিং এর বাহুর দৈর্ঘ্য দেখে বিচার করে তার বাহুর দৈর্ঘ্য ইয়াং ফুচং এর চেয়ে অনেক দীর্ঘ ছিল। হ্যাঁ, এখনই এটি ইয়াং ফুচং ছিল। এটি বক্সিং কৌশল করার সময় দ্বিতীয় ঘুষি, তৃতীয় ঘুষি। এই মুহূর্তে ম্যাং জিং ইতিমধ্যে তার ঘাড়ের পিছনে দুটি হাত রেখেছিল এবং তারপর তার পুরো শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ। এটি ঠিক যে আপনাকে এই জাতীয় ক্লোজ রেঞ্জ কম্বিনেশন পাঞ্চের সুযোগ দেওয়া হয়নি। হ্যাঁ, আপনার জন্য স্থানিক দূরত্ব ধ্বংস হয়ে গেছে এবং যদি বলটি মসৃণভাবে প্রয়োগ করা হয়, চ্যালেঞ্জ মোকাবেলায় হাঁটু দিয়ে আঘাত করা হবে। এখনই ম্যাং জিং একটি ব্যাকহ্যান্ড স্ট্রেইট পাঞ্চ আক্রমণ চালিয়েছেন, সেই ছন্দমা আন্দোলন। তারপরে সরাসরি একটি হাই ফ্রন্ট লেগ সুইপে সুইচ করুন। এটি মুখে একটি প্রচণ্ড আঘাত ছিল। প্রতিযোগী ম্যাংসিং পিছন থেকে একটি ভারী ঘুষি। দেখো, ম্যাংজিং খুব অভিজ্ঞ। কোচ ডং ম্যাংজিং এর বিরুদ্ধে খেলোয়াড়দের এভাবে ব্যবহার করেছিলেন। ইয়াং ফুচং এর শর্তাবলী, আপনার কৌশলগুলি কিভাবে ব্যবহার করা উচিত, কিভাবে আমরা আরও ভালো কৌশল তৈরি করতে পারি। আমি তো অনুভব করি এটি ফুটওয়ার্কে রয়েছে আরও আন্দোলন এবং আরও বৈচিত্র্য থাকা উচিত। সোজা ভিতরে যাবেন না বা সরাসরি পিছু হটবেন না। আপনি এগিয়ে যেতে চান বা পিছু হটতে চান কিনা তার নিয়ন্ত্রণ হারাতে হবে এই বেপরোয়া তারকাকে আপনাকে। এই মুহূর্তে তিনি আপনার বক্সিং পদক্ষেপের জন্য কিছু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবেন। এটা তৈরি করা এত সহজ নয়। হ্যাঁ, এটা গেরিলা কৌশল। দেখুন, এই আলিঙ্গন দূরত্বে প্রবেশ করা পুরো যুদ্ধক্ষেত্র এবং এটি একটি বন্য তারকাও। এছাড়াও আমি মনে করি ইয়াং ফুচং এর আরও আর্কের মতো পদক্ষেপ নেওয়া উচিত। ইয়াং ফুচং এর বিরুদ্ধে ম্যাং জিং চার্জ করতে দেখুন। প্রায়শই এটি আপনার মাথা নিচু করা এবং হাত মেলানোর জন্য এগিয়ে যাওয়ার সাথে জড়িত। এ সময় তার চিবুক উন্মুক্ত হয়ে গেল। হ্যাঁ, পিছনের হাতটি সামনের হাঁটুতে রাখা হয়। পুরো ম্যাচের ছন্দে আধিপত্য বিস্তার করেছিল বন্য তারকা, সুতরাং ম্যাংজিং খেলা তুলনামূলকভাবে সহজ। বিপরীতে ইয়াং ফুচং এই ধরনের ছন্দে অভ্যস্ত ছিলেন না। ছন্দ সম্পূর্ণরূপে প্রতিপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এটি আরও বেশি শারীরিক শক্তি খরচ করবে। ম্যাং জিং এর পূর্ববর্তী হাত ইয়াং ফুচংকে বিচার করেছিল এবং দূরত্বের হস্তক্ষেপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, যদিও সামনের হাতটি অপরাধের জন্য ছিল না, তবে প্রতিটি কার্যকর আক্রমণ তিনি করেছিলেন। প্রথম পদক্ষেপে সবই যুক্তিসঙ্গত। দেখো, এটা আরেকটা কভার। হ্যাঁ, ব্যাকআপ মুভ শেষ হয়েছে। তারপরে পিছনের হাতটি আঘাত করার সাথে সাথেই চোখ করা হয়। ইয়াং ফুচংকে এই জাতীয় ক্লোজ রেঞ্জ কম্বিনেশন পাঞ্চ সম্পাদন করার সুযোগ না দেওয়া। হ্যাঁ, ঠিক আছে, দ্বিতীয় পদক্ষেপের সাথে এগিয়ে যান। দ্বিতীয় রাউন্ডে ম্যাং জিং তার উচ্চতা এবং ডানার দৈর্ঘ্যের ব্যবহার সম্পর্কে এক ধরনের সুবিধা। এছাড়াও ক্লোজ রেঞ্জ আলিঙ্গন হাঁটু স্ট্রাইকের সুবিধার সাথে ইয়াং ফুচং এর সামগ্রিক আক্রমণাত্মক ছন্দ। এই সংক্রমণ প্রতিরোধে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হ্যাঁ, এবং এই সময়ে যৌথ হাঁটুর নড়াচড়া করার সময় দেখো, ইয়াং ফুচং অসহায় ছিলেন। তার অভিব্যক্তিও খুব অদ্ভুত ছিল। ক্লোজ রেঞ্জ আলিঙ্গন এবং হ্যান্ডসাউন্ড গ্রিপগুলির জন্য এই ধরনের প্রযুক্তিগত অঙ্গভঙ্গি, কাঁধ এবং হাতের অঙ্গভঙ্গি বেশ অপরিচিত বলে মনে হয়। তেমন কোনো প্রস্তুতি ছিল না। দেখা যাক তৃতীয় খেলায় ইয়াং ফুচং কিভাবে প্রতিক্রিয়া জানায়। ম্যাং জিং এর ক্লোজ রেঞ্জ চোখ এবং হাঁটুতে ছুরি কাটে, কারণ এটা তার জন্য এই আক্রমণাত্মক টেম্পো সবচেয়ে বড় প্রযুক্তিগত সাফল্য। ঠিক আছে, ম্যাচের তৃতীয় রাউন্ড শুরু। এই মুহূর্তে ইয়াং ফুচং তার প্রতিপক্ষের কাছাকাছি যেতে পারেননি এবং তাকে পদক্ষেপ নিতে হয়েছিল। হ্যাঁ, দেখো, এই ম্যাংস্টারটা আরেকটা আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য সামনের পায়ে হাঁটুর আঘাত।
মনে হচ্ছিল এটি ইয়াং ফুচংয়ের ক্রোচে আঘাত করেছে। এই মুহূর্তে ম্যাং জিনকে খুব শান্ত দেখাচ্ছিল। দ্বিতীয় পদক্ষেপের জন্য একটি ভালো সুইপ। এটা এক জিনিস। রেফারি এই বেপরোয়া তারকাকে ইশারা দিচ্ছিলেন। এই প্যাসিভ আলিঙ্গনগুলির অনেকগুলি। 1 পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল। আরেকটি হাঁটুর আঘাত। পরপর 2টি সোজা ঘুষি। আপনি যখন পা রাখবেন ঠিক তখনই আপনার হাঁটু তুলুন। হ্যাঁ, আসলে এই মুহূর্তে ইয়াং ফুচং সত্যই তাকে হাঁটু গেড়ে বসানোর জন্য ঘাড়ের দম বন্ধ করে যাচ্ছিলেন। তুমি কিছুই করতে পারো না, আর শুধু মাথা নিচু করে দাও। তিনি নিজের হাত দিয়ে এই বন্য তারকার হাঁটুর আঘাত আটকাতে গিয়েছিলেন। এর কোনো প্রভাব নেই, এবং আপনি ওয়াইল্ড স্টার এবং মুষ্টি এবং হাঁটুর মধ্যে সুইচিং এবং কম্বো দেখতে পারেন। প্রক্রিয়াটি খুব মসৃণ ছিল। ডান সুইপিং কিক, দেখো মুষ্টির পরে হাঁটু আছে। সামনে ধাক্কা দেওয়ার দিকে তাকান। বন্য নক্ষত্রটি দেখে মনে হচ্ছে দূরত্ব যথেষ্ট নয়। তৎক্ষণাৎ হাঁটু অদলবদল করা। তৃতীয় খেলায় স্ট্যামিনা কমে যাওয়ায় দুপক্ষের মধ্যে ঘনিষ্ঠ জটলা আরও ঘন ঘন হয়ে ওঠে। সামনের হাত পেটে আঘাত করে সেকেন্ড হ্যান্ড। এটা একটা বৈধ হিট ছিল। দুর্ভাগ্যক্রমে তিনি ম্যাং জিনের কাছ থেকে টানা বেশ কয়েকটি সুইপিং কিক দ্বারা আঘাত পেয়েছিলেন। মোট দূরত্ব আবার বন্য নক্ষত্রের দূরত্ব। দেখুন, ম্যাংজিনের প্রথম পদক্ষেপটি সত্যিই কিছু। সে এটা অনুভব করতে পারছিল। সম্ভবত যখন ইয়াং ফুচং একটি পদক্ষেপ নিতে যাচ্ছিল, একটি সামনের হাত প্রতিপক্ষকে বিঘ্নিত করে। তিনি প্রতিপক্ষের ছন্দ সম্পূর্ণরূপে বিঘ্নিত করেছিলেন। বিঘ্নের সময় স্পট অন ছিল। হ্যাঁ, পিছনে ঝাঁকুনি দিন। এই মুহূর্তে যখন ম্যাং জিন বারবার পিছু হটছিলেন, ক্রমাগত পদক্ষেপ নেওয়া। একবার ইয়াং ফুচং দূরত্ব বন্ধ করে দিলে তৎক্ষণাৎ এটি এই ধরনের ঘাট ধরার ধাক্কা ছিল। হ্যাঁ, এবং এই ম্যাচটি ছিল শিকল এবং হাঁটুর শিকলের আরেকটি রাউন্ড। পুরো বাহু দৈর্ঘ্যের সুবিধা। ঠিক যেমন তিনি আলিঙ্গন করছিলেন, এটি তৈরি করা অনেক সহজ। পুরো খেলাটাই বলা উচিত ম্যাং জিন স্বাচ্ছন্দ্যে খেলেছেন। কেজি ক্লাস ফ্রি ফাইটিং সুপার ব্যাটল। আমাদের চীনা তরুণ খেলোয়াড়রা ইয়াং ফুচং, থাই প্রবীণদের বিরুদ্ধে। তাহলে এরপরে কি? তাহলে এই ম্যাচের ফলাফল কি ছিল? রেফারি নং 1 28-29 স্কোর করেছিলেন। রেফারি নং 27 থেকে 29, বিচারক নং 3 27 থেকে 29। ল্যান ফাং জিতেছে। আমরা